আমার প্রিয় ছাত্রছাত্রীরা, জারণ বিজারণের আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের পদ্ধতি কিন্তু এখানে শিখব। আর তার জন্যে আজকে আমরা যেগুলো শিখতে হবে আমাদের, সেটা হলো সমীকরণ পূর্ণকরণ এবং আয়ন আকারে লেখা, জারক ও বিজারকের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বা জারণ অবস্থা প্রদর্শন, জারণ বিক্রিয়া ও বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা, জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া চিহ্নিতকরণ ও আলাদা করে লেখা, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের নিয়মাবলী। আজকের ক্লাসটা প্রথম যে দেখবে তার কিন্তু একটু সমস্যা হবে, বুঝতে একটু অসুবিধা হবে। আর যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে তো খুবই ভালো। যাদের বুঝতে অসুবিধা হবে তাদেরকে বলবো, আমি ডেসক্রিপশন বক্সে আমার আগের যে পর্বগুলো, সে পর্বগুলোর সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো, সেগুলো একটু টেনে দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আসো আমরা একটা একটা করে সবগুলো শেখার চেষ্টা করি। প্রথমে সমীকরণ পূর্ণকরণ। এগুলো আমরা প্রথম দিকের ক্লাসে আমরা খুব ভালোভাবে শিখেছি। আশা করি যারা এই ভিডিওটা দেখেছে তাদের কোনো সমস্যা নেই। আর একটা কথা আমি তো বলেছি যে যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই নোট করবে, আমি চেষ্টা করব সবার সমস্যার সমাধান করতে। আসো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। সমীকরণ পূর্ণকরণ এইভাবে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, এটাকে পূর্ণ করতে হবে। এটা আমরা বহুবার শিখেছি। আবার নতুন করে বলি, এইটা হলো জারক, এইটা হলো আমাদের বিজারক। এবার আর একটু ডিপে যাব। জারকের এইটা হলো কেন্দ্রীয় মৌল, বিজারকের এইটা হলো কেন্দ্রীয় মৌল। এটুক চিনলাম, জারক চিহ্নিত করলাম, বিজারক চিহ্নিত করলাম, জারকের কেন্দ্রীয় মৌল চিহ্নিত করলাম, বিজারকের কেন্দ্রীয় মৌল চিহ্নিত করলাম। আমরা পূর্ণ করি। প্রথমে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, পানি আর সালফার। এরপরের কাজ হলো এই যে জারকের কেন্দ্রীয় মৌল, এইভাবে আমরা দাগ দিয়ে দেখে নেব সে কোথায় গিয়েছে এবং কোন যৌগ তৈরি করেছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানাস সালফেট তৈরি করেছে। এইভাবে আমরা একটু চিহ্নিত করব। সালফার এই জারকের সাথে বিক্রিয়া করে H2SO সালফার এই জারকের সাথে বিক্রিয়া করে সালফারে পরিণত হয়েছে। এবার আসি জারণ সংখ্যা নির্ণয়। এই ম্যাঙ্গানিজের এখানে জারণ সংখ্যা কত, এখানে কত। এই সালফারের এখানে জারণ সংখ্যা বা জারণ অবস্থা, জারণ সংখ্যা এবং জারণ অবস্থা একই। এখানে কত, এখানে কত। আমরা শিখেছিলাম জারণ সংখ্যা নির্ণয়, আগের ক্লাসেই কিন্তু আমরা জারণ সংখ্যা নির্ণয়টা শিখেছি। চতুর্থ পর্ব এবং পঞ্চম পর্বে আমি জারণ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। তোমাদের যাদের জারণ সংখ্যা সম্পর্কে সমস্যা, তারা কিন্তু চতুর্থ পর্ব এবং পঞ্চম পর্বটা দেখলে জারণ সংখ্যাটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যে সমস্ত টুকিটাকি সমস্যা থাকবে আমাকে নক করবে, আমি শিখিয়ে দেব। এখানে 4 দুগুণে 8 থেকে 1 বিয়োগ করলে 7+। এখানে সালফেট হলো 2-, তাহলে এটা হলো 2+। দেখা যাচ্ছে না, আমি ভালো করে লিখি। এখানে হলো
2+, সালফার এখানে 2-, এখানে 0। স্যার 0 কেন? আমি বলেছি যে কোনো মৌল তার জারণ সংখ্যা 0 হয়। সালফার একটা মৌল, নাইট্রোজেন একটা মৌল, ক্লোরিন, অক্সিজেন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবাই এর জারণ সংখ্যা 0। ফ্রি অবস্থায়, মুক্ত অবস্থায় এদের জারণ সংখ্যা 0 থাকে। এইবার শিখব স্যার এই ম্যাঙ্গানিজ 7+, এইটার অর্থ কি? ম্যাঙ্গানিজ 7+, এটার অর্থ কি আগে ক্লাসে আমি শিখিয়েছি, আবার শিখাই। ম্যাঙ্গানিজ, এই যে ম্যাঙ্গানিজ 0, এ অক্সিজেন, পটাশিয়াম এদের সাথে বিক্রিয়া করে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তৈরি করেছিল। এই ম্যাঙ্গানিজ অক্সিজেন পটাশিয়ামের সাথে যুক্ত হতে তাকে কিন্তু এই 7টা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছিল। 7টা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছিল, তার মানে এখানে 7টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তাহলে কি শিখলাম? ম্যাঙ্গানিজ 7+, তার মানে তার 7টা ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ সে 7টা ইলেকট্রন দান করেছিল। দান করে কাকে কাকে? অক্সিজেনকে, আবার পটাশিয়াম ওর সাথে দান করেছে। যাই হোক, এর সাথে দান করে বা কম্বাইন করে ওকে 7টা ইলেকট্রন হারাতে হয়েছিল, অর্থাৎ তাকে 7টা ইলেকট্রন ত্যাগ করতে হয়েছিল, যার জন্য ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 7+। স্যার এখানে আবার 2+ কেন? সহজ কথা, এখানে ঘাটতি 7টা আর এখানে ঘাটতি 2টা। ম্যাঙ্গানিজ 7+, এখানে ম্যাঙ্গানিজ 2+। এই জিনিসটা অনেকেই কিন্তু বোঝে না, সমস্যা থাকে, ভালো করে বুঝতে হবে। ম্যাঙ্গানিজের 7+ মানে 7টা ঘাটতি, সে 7টা ইলেকট্রন দান করে এই অবস্থা প্রাপ্ত হয়েছে। আর এই অবস্থা কি করে প্রাপ্ত হয়েছে? 2টা ইলেকট্রন ত্যাগ করে এই অবস্থা প্রাপ্ত হয়েছে। অথবা এই ম্যাঙ্গানিজটা যখন এইটায় পরিণত হয় তখন কি হয়? ঘাটতি, এর আছে ঘাটতি 2টা, এর আছে ঘাটতি 7টা, তাহলে কি করেছে? 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, ঘাটতি পূরণ করেছে। কি করে পূরণ করে? গ্রহণ করে। তার মানে এ 5টা ইলেকট্রন গ্রহণ করে এই অবস্থা প্রাপ্ত হয়েছে। ক্লিয়ার? আবার বলি, ম্যাঙ্গানিজ 7+, 7টা ইলেকট্রনের ঘাটতি, ম্যাঙ্গানিজ 2+, 2টো ইলেকট্রনের ঘাটতি। এই বিক্রিয়া এখানে 7টা ইলেকট্রন ঘাটতি নিয়েই সে বিক্রিয়া শুরু করেছে। তারপরে এখানে 2টো ইলেকট্রনের ঘাটতি তার দেখা যাচ্ছে, তাহলে কি হলো? তাহলে সে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। ধরো একটা উদাহরণ দেই, তোমার কাছে 100 টাকা ছিল, 10 টাকার সিঙ্গারা খেয়েছো, আছে 90 টাকা। ঠিক আছে, তোমার হিসাবে। কিন্তু বাসায় যেয়ে দেখলে তোমার কাছে 95 টাকা আছে, তাহলে কি হলো? থাকার কথা 90 টাকা, আছে 95 টাকা, তাহলে 5 টাকার তুমি নিশ্চয়ই গ্রহণ করেছো। কি ক্লিয়ার? 90 থেকে 95 হয়েছে, 5 টাকা গ্রহণ করেছো। হয় কার কাছ থেকে নিয়েছো, নিয়ে পকেটে ভরেছো, নতুবা মার কাছ থেকে নিয়েছো, বাবার কাছ থেকে নিয়েছো, নিয়ে পকেটে ভরেছো, তাহলে তুমি এখানে গ্রহণ করেছো। গ্রহণ, এটা খেয়াল রাখতে হবে, গ্রহণ, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সম্পন্ন হয়, এই যে এখানে গ্রহণ করেছে, জারক সাধারণত গ্রহণ করে, জারক গ্রহণ করে,
যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে এইটুক হলো বিজারণ ঘটেছে। এখানে কি ঘটেছে? এখানে বিজারণ ঘটেছে। যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়, এই যে ম্যাঙ্গানিজ 7+ থেকে ম্যাঙ্গানিজ 2+ ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং এটা হলো বিজারণ। যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সম্পন্ন হয়, উদাহরণ দেই সালফার 2-। এই মাইনাসের সমস্যাটা কোথায়? মাইনাস কখন হয়? যখন সে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন মাইনাস, ইলেকট্রন মানেই হলো নেগেটিভ। তা তোমার এখানে নেগেটিভ দেখা যাচ্ছে, তার মানে তুমি ইলেকট্রন গ্রহণ করেছো, তার মানে 2-, অর্থাৎ সালফার 2টা ইলেকট্রন গ্রহণ করে 2- অবস্থা প্রাপ্ত হয়েছে। এইখান থেকে এখানে কি করে সম্ভব? এখানে নেই, আর এখানে দুটো বেশি আছে, এটা দুটো বেশি আছে আর এখানে নেই, নেই। তার মানে কি? তুমি এটা ত্যাগ করেছো, তার মানে তুমি এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করেছো, এই যে ত্যাগ করেছো। তাহলে এই বিক্রিয়া ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে এখানে কি ঘটেছে? জারণ ঘটেছে। কে শিখলাম? যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় জারণ বিক্রিয়া। যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, তার কারণ এখানে জারণও ঘটেছে, বিজারণও ঘটেছে। তাহলে এর ভিতরে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে জারণ বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে, এখান থেকে সংজ্ঞাটা আমরা শিখে নিই। জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন ত্যাগ ঘটে সেটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। যে অংশে ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। স্যার অর্ধ কথাটা কেন আসছে? যেহেতু এই বিক্রিয়ার জারণ পার্টটা হলো এর একটা অংশ, এখানে জারণ আর বিজারণ মিলেই কিন্তু এটা হয়েছে, এই জন্য জারণ অর্ধেক বিজারণ অর্ধেক, এই জন্য ওটাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আসি আমরা কোথায় দেখি জারণ ঘটছে, কোথায় বিজারণ ঘটছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, বিজারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে, জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে, বিজারক সবসময় ইলেকট্রন ত্যাগ করে। বিজারক কি ঘটায়? বিজারক জারণ ঘটায়। স্যার ভুলাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভুলাই যাচ্ছে ওভাবে তাহলে আমরা বলছি না। যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সম্পন্ন হয় জারণ অর্ধ বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা ভালো করে শিখি, এখানে স্যার বেশি বললে আবার ভুলাই যাবে, সেই জন্য এখান থেকে উদাহরণ সহকারে আমরা শিখি। এখানে 7+ থেকে 2+ হয়েছে, 5টা ইলেকট্রন গ্রহণ ঘটেছে। গ্রহণ মানে হলো বিজারণ। 2- থেকে 0 হয়েছে, 2টা ইলেকট্রন ত্যাগ ঘটেছে, তার মানে জারণ। ক্লিয়ার? এই দাগটা এই জন্য দেওয়া, এই ম্যাঙ্গানিজ 7+ থেকে ম্যাঙ্গানিজ 2+ হয়েছে, 7টা ঘাটতি ছিল, এখানে 2টা ঘাটতি, তাহলে 5টা গ্রহণ করে ঘাটতি পূরণ করেছে। 5টা গ্রহণ করে, যখনই গ্রহণ তখনই বিজারণ, যখনই ত্যাগ তখনই জারণ। এবার মনে রাখো, গ্রহণ বিজারণ, ত্যাগ জারণ। কে গ্রহণ করে? জারক গ্রহণ করে। কে ত্যাগ করে? বিজারক ত্যাগ করে। এভাবে একটু মনে রাখো। তাহলে সম্পূর্ণ বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া। এবার আমরা লিখি বিজারণ অর্ধ বিক্রিয়া। এই যে বিজারণ, তার মানে এইটুক আর এইটুক এখানে লিখে ফেলি, KMnO4 2 MnSO4, এইটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। এর জারণ সংখ্যা 7+, এইটার জারণ সংখ্যা 2+, বিজারণ অর্ধ বিক্রিয়া আলাদা হয়ে গেল। জারণ অর্ধ বিক্রিয়া, এই যে এখানে জারণ, এই যে জারণ, এই অংশে জারণ, তাহলে H2S 2 সালফার 0, এটা 2-, এটা 0। তাহলে আমরা কি শিখলাম? একটা বিক্রিয়া পূর্ণ করা শিখলাম, জারণ সংখ্যা
প্রদর্শন শিখলাম, জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা শিখলাম, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ার সংজ্ঞা শিখলাম, বিজারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়ার আলাদা করে লেখা শিখলাম। শুধু বাকি আছে আয়ন আকারে লেখা। তো এইটা আমরা একটু প্র্যাকটিস করে নিই, আরো কয়েকটা করি। K2Cr2O7 plus HCl plus H2S। সালফিউরিক অ্যাসিড দিয়ে শিখি, সালফিউরিক অ্যাসিড। 1 নাম্বার পূর্ণকরণ। আমরা পূর্ণকরণ করছি, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট প্লাস পানি প্লাস সালফার। ক্রোমিয়াম যাবে এইখানে, সালফার এখানে। ক্রোমিয়াম কত জারণ সংখ্যা? তাহলে প্রথমে পূর্ণ করলাম, তারপরে এভাবে দাগ দিয়ে আমরা চিহ্নিত করলাম যে এই কেন্দ্রীয় মৌল ক্রোমিয়ামটা কোথায় গেল, ওখানে গেল। এই সালফারটা কোথায় গেল, ওখানে গেল। এর দ্বারা এ জারক, বিজারকের দ্বারা বিজারিত হয়। সংখ্যাটা এরকম হবে বা ভাষাটা এরকম হবে, জারক পটাশিয়াম ডাইক্রোমেট, এই জারকটা H2S দ্বারা বিজারিত হয়ে, শুরু করেছিলাম এ দিয়ে, তাহলে একে আমরা বলবো পটাশিয়াম ডাইক্রোমেট H2S দ্বারা বিজারিত হয়ে ক্রোমিয়াম সালফেটে পরিণত হয়েছে। ল্যাঙ্গুয়েজটা এই H2S, এই বিজারক এর দ্বারা জারিত হয়ে সালফারে পরিণত হয়েছে। তাহলে ল্যাঙ্গুয়েজটা হলো, ব্যাখ্যাটা হলো যে পটাশিয়াম ডাইক্রোমেট জারক H2S বিজারক দ্বারা কি হয়েছে, বিজারিত হয়েছে, বিজারিত হয়ে ক্রোমিয়াম সালফেটে পরিণত হয়েছে। H2S পটাশিয়াম ডাইক্রোমেট জারক দ্বারা জারিত হয়ে সালফারে পরিণত হয়েছে। পূর্ণ করলাম। এবার জারণ সংখ্যা প্রদর্শন। এর জারণ সংখ্যাটা কত? 7 দুগুণী 14, 14 থেকে 2 বিয়োগ করলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 প্লাস। এখানে সে কিসে পরিণত হয়েছে? 3 প্লাসে। কেন? এই যে সালফেট, একটা সালফেট 2 মাইনাস, তাহলে 3টে সালফেট 6 মাইনাস। তা 2টা ক্রোমিয়াম 6 মাইনাস করতে হলে কত হতে হবে? 6 প্লাস করতে হলে 3 প্লাস হতে হবে। 3 দুগুণী 6, 2 এর সাথে কত গুণ করলে 6? 3 গুণ করলে 6, আমার লাগবে 6। সালফার এখানে 2 মাইনাস আগে শিখেছিলাম, এখানে 0। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া K2Cr2O7 2 পটক্রোমিয়াম সালফেট, এটা হলো 6 প্লাস, এটা হলো 3 প্লাস। বিজারণ অর্ধবিক্রিয়া আলাদা হয়ে গেল। জারণ অর্ধবিক্রিয়া H2S 2 সালফার, এটা 2 মাইনাস, এটা 0। তাহলে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া আলাদা হয়ে গেল। গুরুত্বপূর্ণ জিনিসটা হলো তোমাদের কিন্তু পূর্ণ করাটা শিখতে হবে। আর এটা কিন্তু আমি সেই প্রথম ক্লাসেই তোমাদের শিখিয়েছিলাম, আশা করি মনে আছে। যদি মনে না থাকে আবার ওটা একটু দেখবে, টেনে টেনে দেখবে, তাহলে এই পূর্ণ করাটা একটা সহজ পদ্ধতি আমি তোমাদের শিখিয়েছিলাম। পূর্ণ যদি না করতে পারবে তাহলে তো আর এগোতে পারবে না। এখানে পূর্ণ যদি ভুল হয়ে যায়, আমি একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু তোমাদের শিখিয়েছিলাম। যদি পূর্ণকরণটা ঠিক মতো না হয়, পরের দিকে তোমাদের ভুল হয়ে যাবে, আগাগোড়াই ভুল হয়ে যাবে। সুতরাং পূর্ণকরণটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারো মনে না থাকলে আগেরটা দেখে নিয়ে এটা প্র্যাকটিস করবে। এটা হয়ে গেল। এর উপরে বেসিস করে তোমাদের হোম টাস্ক থাকছে। হোম টাস্কটা হলো নিচের সমীকরণগুলো, বিক্রিয়াগুলো পূর্ণ করো এবং
জারণ অর্ধ বিক্রিয়া ও বিজারণ অর্ধ বিক্রিয়া আলাদা করে লেখো। 1 KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস HI। 2 KMnO4 একই থাকুক সব প্লাস KI প্লাস H2O2 প্লাস ফ্রাস সালফেট প্লাস, এখানে প্লাস প্লাস দিচ্ছি, এটার সাথে এটার বিক্রিয়া করবে, পূর্ণ করবে, আলাদা করে লিখবে, এটা করবে এটা করবে এটা করবে, মানে এইটার সাথে প্লাস H2C2O4। একইভাবে 2 নাম্বার, তাহলে 1 নম্বরে এতগুলো, এবার 2 নম্বরে K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস HI। এটা কিন্তু এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট জারক, আর সালফিউরিক অ্যাসিড থাকছে আর এগুলো থাকছে প্লাস KI H2O2 ফ্রাস সালফেট H2C2O4 অক্সালিক অ্যাসিড। তাহলে এইটুক দিয়ে 5টা বিক্রিয়া, এইটুক দিয়ে 5টা বিক্রিয়া, মোট 10টা বিক্রিয়া তোমরা পূর্ণ করবে। আরেকটা রয়েছে, এবার আসো পরেরটা, এখানে HCl দিলাম, HCl দিয়ে তোমরা করবে, তখন আর এইটা করবে না, এইটা বাদ। একইভাবে এখানে HCl দেবে কিন্তু ফ্রাস সালফেটটা বাদ, কারণ ওটা একটু আলাদা। তাহলে আগে হলো 5টা 5টা 10টা, 10 আচ্ছা 14 আচ্ছা 18টা বিক্রিয়া তোমরা করবে, আলাদা করে লিখবে, পূর্ণ করবে, আলাদা করে লিখবে, আয়ন জারণ অবস্থা প্রদর্শন করে ওটা আলাদা করে লিখবে, জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া আলাদা করে লিখবে, সাথে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়ার সংখ্যাটা দেবে, জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে ইলেকট্রনের ত্যাগ ঘটে সেটা জারণ অর্ধ বিক্রিয়া, যে অংশে ইলেকট্রনের গ্রহণ ঘটে সেটা বিজারণ অর্ধ বিক্রিয়া, এইভাবে সংজ্ঞা দেবে, আলাদা করে লিখবে। এরপরে আসি আমরা নতুন ধাপে চলে যাই। KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস H2S। প্রথমে আমরা পূর্ণ করলাম, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, পানি, সালফার। সম্পূর্ণ বিক্রিয়াটাকে আয়ন আকারে লিখব। আয়ন আকারে লিখে পাই MnSO4 1-। স্যার 1- কেন? 1- কেন এটা একটু শিখাই। KMnO4 4 দুগুণী 8, এটা হলো 1+, এটা হলো 7+, আমরা শিখেছিলাম। এখন এইটা যদি বাদ দেই তাহলে -8 থেকে 7+ এটা বিয়োগ করলে কত থাকে? MnO4 1- বা -1। অ্যাসিডকে সবসময় আমরা, তাহলে এটা হলো MnO4 1-। অ্যাসিডকে সবসময় আমরা H+ আকারে লিখব, H2S কে আমরা লিখতেও পারি, অনেক সময় এরকম থাকে, এই H2S, এই যে H2S, এটা 2+, এটা 2- সমান সমান 0। এখন এটা যদি না থাকে তাহলে কি হবে? সালফার 2-। এ পাশে কিভাবে লিখব? এ পাশে, এরপর এটাকে এই আকারে লিখলাম, এ পাশে এইটা, এখানে পটাশিয়াম নেই, এখানে সালফেটও নেই,
এখানে পটাশিয়াম ছিল, এখানে সালফেট ছিল বলে পটাশিয়াম সালফেট হয়েছিল। এইখানে পটাশিয়াম নেই, এখানে সালফেটও নেই, সুতরাং এটা আমরা বাদ দেবো, এটা কিচ্ছু লিখবো না। এরপরে এটা কেমন ভাবে লিখবো? স্যার এখানে সালফেট নেই, এখানে ছিল বলে এখানে সালফেট, এখানে নেই বলে এখানে শুধুমাত্র Mn2+, তারপরে যা আছে আমরা সব বসিয়ে দেব। এটাকে বলে একটা পূর্ণ সমীকরণকে কিভাবে আয়ন আকারে লিখবে। আরেকটা করে দেখাই আমি। K2Cr2O7 প্লাস HCl প্লাস H2C2O4, এইটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড প্লাস ক্রোমিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। স্যার আপনি এত তাড়াতাড়ি কিভাবে লিখছেন? তোমরাও পারবে, প্রথম ক্লাসটা দেখো, পেরে যাবে। জারণ বিজারণের প্রথম পর্ব দেখো, পেরে যাবে। যারা দেখেছে তাদের কাছে এটা ইজি, একেবারে সোজা, ছোট একটা টেকনিকে এটা আমি করা শিখিয়েছি। পটাশিয়াম ক্লোরাইড ক্রোমিয়াম ক্লোরাইড পানি কার্বন ডাইঅক্সাইড আয়ন আকারে লিখে পাই, আয়ন আকারে লিখে পাই। এখানে পটাশিয়াম বাদ যাবে, পটাশিয়াম দুইটা পটাশিয়াম বাদ দেওয়া মানে হলো দুইটা প্লাস বাদ যাওয়া, তাহলে কত থাকবে? 7 × 14 থেকে 2 বাদ, মানে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 প্লাস, এটা 6 প্লাস, আর এখানে 6 × 12 প্লাস, আর এখানে হলো 14 মাইনাস, তাহলে 14 থেকে 12 বিয়োগ করলে 2 থাকে, অর্থাৎ দুইটা পটাশিয়াম দুইটা প্লাস বাদ যাচ্ছে, দুইটা প্লাস বাদ গেলে Cr2O7 দুইটা মাইনাস হবে, প্লাস সব অ্যাসিডের জন্য H প্লাস, যে কোনো অ্যাসিডের জন্য এখানে যে অ্যাসিড থাকবে H প্লাস, অ্যাসিড মানে H প্লাস, H প্লাস বলতে অ্যাসিড বোঝায়। এখানে দুইটা হাইড্রোজেন বাদ যাবে, তাহলে C2O4 2 মাইনাস, এপাশে এখানে পটাশিয়াম নেই, এখানে ক্লোরিন নেই, সুতরাং এটা বাদ। এখানে ক্লোরিন নেই, সুতরাং এখানেও ক্লোরিন থাকবে না, এখানে শুধু Cr3+। স্যার 3+ কেন হলো? যে 3টে ক্লোরিন চলে গেল, এখানে 3টে মাইনাস, সুতরাং শূন্য হতে হলে 3টে প্লাস হতে হবে, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে 3+। এটা একটা করালে ভালো হতো মনে হয়। যাই হোক, প্লাস পানি প্লাস CO2 হয়ে গেল। আরেকটা করি, K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস HI। প্রথমে সমীকরণ পূর্ণ করব, একইভাবে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি আর আয়োডিন, এখানে HI, এই যে আয়োডিন, আয়ন আকারে লিখে পাই। তাহলে এখানে পটাশিয়াম বাদ যাবে, Cr2O7 2 মাইনাস, এখানে H প্লাস, এখানে I মাইনাস, এখানে থাকবে না, এখানে ক্রোমিয়াম দুইটা, এই যে Cr2, তো এখানে তো এভাবে দিতে পারি না, এখানে 3+, পানি আয়োডিন। এইভাবে যদি আমরা লেখা না শিখি তাহলে কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে পারবো না। এটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের প্রথম শর্ত। আয়ন ইলেকট্রন পদ্ধতি, এই হলো আয়ন, এরপরে ইলেকট্রনে যাব, তারপরে সমতা বিধানে যাব, তাহলে অনেক দূর এগিয়েছি। এখানে হোম টাস্ক দেই, হোম টাস্ক।
H2 HI HBr Ki ferrous sulfate H2C2O4 plus এই কটা থাকুক, এর সাথে এরপরে KMnO4 প্লাস HCl প্লাস এই কয়টা দিয়ে H2S HBr Ki HI H2C2O4 এগুলো পূর্ণ করবে, আয়ন আকারে লিখবে। এটা হলো হোম টাস্ক। আজকে পর্যন্ত। সামনের ক্লাসে কিন্তু আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতি এগুলো যখনই আমরা প্রাপ্ত করব তখনই আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের নিয়মাবলী শিখেই আমরা ব্যালেন্সিং করব। সমতা বিধান মানে হলো ব্যালেন্সিং, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্সিং। তাহলে আগামী ক্লাস দেখার জন্য, আগামী ক্লাসও অনেক গুরুত্বপূর্ণ, মিস করলেই বিশাল মিস। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি।